অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় নির্দেশক হল জনপ্রতি ইস্পাতের ব্যবহার কত সেটি। দেশে 5 বছরের ব্যবধানে জনপ্রতি ইস্পাতের ব্যবহার 25 কেজি থেকে বেড়েছে অনেক। সরকারের সুরক্ষা নীতির কারণে ব্যবসায়ীরাও এই খাতে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। গত এক যুগে দেশের ইস্পাত খাতে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগামীতে ইস্পাত খাত কীভাবে তার ভূমিকা রাখবে তা নিয়ে আমাদের চ্যানেল 9 তার সাপ্তাহিক অনুষ্ঠান আমার অর্থনীতি সাজিয়েছে। আমরা এ পর্বে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিএসআরএম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেনকে। আমির আলী হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরুতে জানতে চাই, দীর্ঘ এই যে যাত্রা আপনার ইস্পাত শিল্পের, এই জার্নিটি আসলে ঠিক কেমন ছিল? প্যান্ডেমিক একটা তো মানে ইন্ডাস্ট্রি একটা ব্যাকফুটে চলে গেছে, যে ওভারঅল মার্কেট সাইজ একটু ছোট হয়ে গেছে। বাট আমরা যেটা মনে করি যে সামনে গিয়ে আস্তে আস্তে যেভাবে মানে ইকোনমিটা মানে গভর্নমেন্ট খুলে দিয়েছে, এটার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে করে মানে ইকোনমি ইমপ্রুভ করবে। অলরেডি আমরা দেখতেছি যে ইমপ্রুভ করতেছে। এখন চ্যালেঞ্জ মানে যেটা হচ্ছে গভর্নমেন্ট আমাদের ইকোনমি পার্সপেক্টিভ, যে ইনভেস্টমেন্টটা মানে কন্টিনিউ হতে হবে, ইনভেস্টমেন্ট আসতে হবে মানে নতুন, আর নতুন ডেভেলপমেন্ট হতে হবে। তো আমাদের মানে ওই যে বিজনেস পার্সপেক্টিভে ওভারঅল মানে যখন ইকোনমি মার্কেট ছোট হয়ে গেছে, তো তখন কি হলো যে মানে অনেক মানে কোম্পানি ওই এক্সপ্যানশন প্ল্যান একটু ডিলে করে ফেলছে। তো যখন পর্যন্ত এগুলো প্রাইভেট সেক্টরে মানে নতুন ইনভেস্টমেন্ট যখন পর্যন্ত মোমেন্টামটা বাড়বে না, তখন পর্যন্ত মানে একটু কষ্ট হবে। তো আমরা মানে মানে ফ্রম দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং যদি আমরা পার্সপেক্টিভ দেখি, ওটা ঠিক আছে, মানে এটা গভর্নমেন্ট খুবই সিরিয়াস এটার পিছনে, যে মানে এটা স্পেন্ডিংটা কন্টিনিউ করবে না, মানে কন্টিনিউ করবে যেভাবে আগে ছিল। কিছু কিছু কমাইছে, আমি যেটা মনে করি আস্তে আস্তে ওটাও মানে আবার মানে একটু বলবেন, ইস্পাত শিল্পে বর্তমানে দেশীয় চাহিদা কেমন? দেশীয় উৎপাদন দেশের কতটা চাহিদা মেটাচ্ছে এবং রপ্তানিতে উন্নতি করতে আপনাদের কি কি প্ল্যান রয়েছে? যদি আপনি আমাদের মানে কোম্পানির নাম যদি ইন্টারন্যাশনালি মানে যদি স্টিল ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করেন, তো স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের নাম খুবই ফেমাস। বিকজ আমরা যেটা এখানে করছি, যেভাবে আমরা কোয়ালিটি স্টিল বানাচ্ছি, আমাদের যে মানে স্টিলের কোয়ালিটি আছে অনেকগুলা কোম্পানি থেকে, বিদেশের অনেকগুলো কোম্পানি থেকে বেটার আমরা মানে বানাই। আমরা মানে একদম টপ লেভেলে আমরা স্টিল বানাই। তো আপনি ওই ওই ইন্ডাস্ট্রির মধ্যে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ সবাই আমাদেরকে জানবে। বিকজ আমাদের যে এফিসিয়েন্সিতে আমরা বানাই আর যেভাবে আমরা বানাই, আমরা একটা ইউনিক মানে কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমাদের এখানে আমাদের কোম্পানিকে একটা বেঞ্চমার্ক মতো ট্রিট করা যায়। এরকম কিছু কিছু কোম্পানি আছে মানে মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওটার মধ্যে আমরাও একটা। তো অনেক লোক আসে আমাদের, যে মানে ভিন্ন ভিন্ন সাপ্লায়ার আছে, ওদের কাস্টমারকে নিয়ে আসে আমাদের এজ এ রেফারেন্স প্ল্যান্ট দেখাতে, যে দেখেন আমরা এখানে মানে সাপ্লাই করেছি, দেখেন কিভাবে আমাদের ইকুইপমেন্ট পারফর্ম করতেছে। আসলে মানে ইকুইপমেন্ট তো ভালো থাকতে হবে। একটা গাড়ি যদি ভালো হয় তো ভালো হবে, কিন্তু মানে ড্রাইভারও তো ভালো থাকতে হবে। তো আমরা যেভাবে চালাই ইন্ডাস্ট্রিটা, আমাদের একটা ফিলসফি আছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে এত বছরে। তো আমরা এই মানে ভালো ইকুইপমেন্টের সাথে, ভালো টেকনোলজির সাথে আমাদের ভালো নলেজকে মার্জ করে এটা খুবই আমরা একটা এফিশিয়েন্ট মানে অপারেশন রান করি, আর খুবই ভালো কোয়ালিটি স্টিল প্রডিউস করি। আর যে প্রসেসে আমরা স্টিল এখানে আমাদের দেশে প্রডিউস করছি, স্পেশালি এই যে আমাদের বিলেট মেকিং প্ল্যান্ট প্রসেস আছে, এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট প্ল্যান্ট। এটা একটা মানে দেশের গর্ব। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি ক্ষতির মুখ দেখছে। দেশীয় অনেক কোম্পানিও এমন পরিস্থিতিতে পড়েছে। আপনাদের ইন্ডাস্ট্রি কতটা সমস্যায় পড়েছিল, আর এখন তা থেকে মুক্তির জন্য আপনারা কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন? আমাদের মার্কেট ওভারঅল যখন প্যান্ডেমিকের সময় মানে এপ্রিল আর মে যখন বন্ধ ছিল, তখন মানে মার্কেট আবার 40% নেমে গেছিল। অনেকটা তো মানে সবই মার্কেট, এভরিথিং ইজ ক্লোজ, মানে অ্যাক্টিভিটি বন্ধ, হার্ডলি কোনো মানে সেল ছিল, কোনো অ্যাক্টিভিটি ছিল। বাট এখন অলরেডি মানে আমরা মানে প্রি প্যান্ডেমিক 80% লেভেলে জেনারেলি আমি বলবো যে মার্কেটটা চলে গেছে। কিন্তু মানে সামনে এটাকে কনসিস্টেন্ট এই যে গ্রোথ রাখার জন্য গভর্নমেন্টকে কন্টিনিউসলি স্পেন্ড করতে হবে।
আর আমাদের স্টিল ইন্ডাস্ট্রি একটা মানে সবচেয়ে বড় একটা যেটা প্রবলেম আছে, আমরা চাই যে গভর্নমেন্ট ওটাকে রিজলভ করে ট্যাক্সেশন নিয়ে। আমাদের অনেক কোটি কোটি টাকা ইন্ডাস্ট্রি অ্যাডভান্স ট্যাক্স আর ওই আগের অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে মানে স্টাক হয়ে আছে, যেটা দিয়ে মানে কোনো সময় রিফান্ড পাই না, মানে পুরো ইন্ডাস্ট্রি কেউ রিফান্ড পাচ্ছে না। তো আমরা চাই মানে এই রিফান্ড যদি আসে, তো এই টাকা যদি সিস্টেমে আসে, তো আরো কি ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে, ইকোনমিক ইকোনমিক মানে আমরা মানে আরো গ্রোথ পুশ করতে পারবো যদি অনেক হিউজ অ্যামাউন্ট কোটি কোটি টাকা এখানে পেন্ডিং আছে। দর্শক, আমার অর্থনীতি অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির এই সময় আমরা শুনছিলাম বিএসআরএম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হোসেন বলছিলেন কিভাবে ইস্পাত শিল্প এগিয়ে যাচ্ছে। কোভিড পরবর্তী সময় এই শিল্পে আগামীতে কিভাবে অবদান রাখবে, ইকোনমিক জোনে এই শিল্পের গুরুত্ব কেমন দাঁড়াবে, কিভাবে তাদের অবদান রাখবে আগামীর অর্থনীতিতে, সে আলোচনা নিয়ে ফিরছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমার অর্থনীতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএসআরএম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন। আমির আলী হোসেন, শুরুতে আমরা জানতে চাই যে একটি ইকোনমিক জোন সম্পর্কে বলবেন, যে এই জোনে আসার সময় যেমন পরিকল্পনা আপনাদের ছিল, যে পরিকল্পনা নিয়ে আপনারা এগিয়েছিলেন তার কতটা বাস্তবায়ন হচ্ছে এবং সেই বাস্তবায়নের পর্যায়টি ঠিক এখন কেমন রয়েছে, যদি কোনো প্রতিকূলতা থাকে তা থেকে কাটিয়ে উঠতে আপনারা কী ধরনের পরামর্শ দিচ্ছেন? দেখেন, আমাদের যেটা ভিউ পয়েন্ট আছে যে এখন কি হচ্ছে যে সাপোজ যখন আমরা মানে জায়গাটা নিয়েছিলাম, কিছু অ্যাডভান্সও দিলাম, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ দিছি যে ভাই এত লিজ রেন্ট আছে, এত অ্যামাউন্ট দিতে হবে জায়গার জন্য। তো এখন হঠাৎ করে লাস্ট বাজেটে মানে কিছু ভ্যাট ল তে কিছু চেঞ্জেস আসছে। ওই ল কে এখন মানে ইমপ্লিমেন্ট করতেছে এটা বেজা লিজ রেন্টের উপরে। তো আমাদেরকে এখন বলতেছে যে 15% ভ্যাটও দিতে হবে। তো আমরা তো এটা কোনো সময় চিন্তা করি, আমরা তো অলরেডি কিছু কিছু মানে অলরেডি পেমেন্ট মানে দিয়ে দিছি, জাস্ট মেবি একটা দুইটা ইনস্টলমেন্ট বাকি আছে। তো মানে আই ফিল যে ইট ইজ নট ফেয়ার, গভর্নমেন্টকে একটু কনসিডার করা উচিত যে আমরা তো একটা আশা করে মানে একটা একটা মাথায় রেখে যে এত আমাদের ইনভেস্টমেন্ট হবে ল্যান্ডে, ওটা রেখে এখন ওটার উপরে যদি 15% হয়, তো অনেক অনেক টাকা চলে যাচ্ছে। এটা সব ইনভেস্টরদের মানে ইস্যু। তো এটা আমি মানে রিকোয়েস্ট করব গভর্নমেন্টকে যে এটা একটু মানে কনসিডার করার জন্য। আর এখানে বেজার ল্যান্ড মানে লিজ রেন্টে যেটা ভ্যাট আছে, ভ্যাট কে মকুফ করার জন্য, মানে এটা মানে এটা এটা নেওয়া ঠিক না। আমাদের বেজাতে সবচেয়ে বড় প্রবলেম আমি যেটা দেখতেছি মানে পানি প্রবলেম আছে। মানে একটা রিয়েল এস্টেট পুরো ডেভেলপ করেন, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুরো ডেভেলপ করেন, আপনি ডেভেলপ করবেন দেখবেন আপনি অটোমেটিকলি আরো ইনভেস্টর পাবেন। বাট এখন কি মানে এত এত ডেভেলপ না, ইনফ্রাস্ট্রাকচার এখনো ডেভেলপ না, এখনো কোনো মাস্টার প্ল্যান নাই বেজায়। আপনার পুরো একটা ড্রেনেজ সিস্টেম রাখবে, সে একটা একজন লোক যদি কোনো ফ্যাক্টরি করে, ওর ড্রেন কোথায় বের করবে? ড্রেনেজ সিস্টেম যদি মাস্টার প্ল্যান না থাকে, মানে কেমনে জানবো আমরা, কিভাবে জানবো যে ইউটিলিটি লাইন কোথায় থেকে আসতেছে? একটা মানে যদি কেউ ইন্ডাস্ট্রি প্ল্যান করে, তো বুঝতে হবে যে ভাই আমরা এখান থেকে আসবো, তো এখান থেকে আমার সুবিধা হবে। তো এইগুলা মানে মাস্টার প্ল্যান ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এখনো মাস্টার প্ল্যান মানে আমরা দেখতে পারিনি। আর সাথে ওই যে ইনসেন্টিভস গুলো আছে, ট্যাক্সেশন, এইসব গুলো। শুরু থেকেই ট্যাক্স এবং জমির ব্যাপারে আপনাদের একটি আলোচনা চলছিল, এটি এখন কি অবস্থায় আছে? আসলে কি এটির কোনো সমাধান হবে? আপনি কি মনে করেন? এটা ইজিলি মানে এটা সলভেবল, এটা না কি সলভেবল না। দ্য মেইন ইস্যু ইজ কি এখানে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। কমিউনিকেশন গ্যাপ ইজ বিটুইন মানে আপনি বলেন যে এটা বেজা আর এনবিআর, আর যদি হতে পারে সেন্ট্রাল ব্যাংকও আছে। ফর এক্সাম্পল আমরা মানে মর্গেজ করতে পারবো কিনা প্রপার্টি, এখানে কনফিউশন। এটা অবশ্যই হবে মর্গেজ, কিন্তু কি সিস্টেমে হবে, কি স্টেটাসে হবে, এটা ক্লিয়ার করতে হবে। সো এটা মানে জাস্ট মানে ওনাদের মাধ্যমে বসে ওদেরকে বসে এটাকে এই জিনিসটা ক্ল্যারিটি দিতে হবে কি ভাই আসলে ইভেন আমি আপনাকে এক্সাম্পল দিই, ছোট্ট জিনিস যে মানে বেজার মধ্যে একটা কোম্পানি আছে, ও সাপ্লাই করবে বেজার মধ্যে আরেকটা কোম্পানিকে, ওটার মধ্যে কি কোনো ট্যাক্স আছে নাকি কোনো মানে ওটা ট্যাক্স ফ্রি যাবে নাকি যাবে, এটা এই জিনিসে ক্ল্যারিটি নেই, ঠিক? তো সিমিলারলি এরকম ছোট 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 অনেক জিনিস আছে। তো মানে মানে বেজা এনবিআর কে বসে ইনভেস্টারদের পয়েন্ট অফ ভিউ নিয়ে যে ভাই আমরা এইগুলো আনসার চাচ্ছি, একটা সিম্পল সিস্টেমে আমাদেরকে একটা পলিসি ডকুমেন্ট দিয়ে দেবে যে ভাই এই জিনিস আছে।
বিকজ এখন কি হচ্ছে, আমি আন্ডারস্ট্যান্ড করি যে বেজার জন্য আর এনবিআর এর জন্য বা আর কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটা একটা লার্নিং কার্ভ হচ্ছে, একটা সামথিং নিউ, তো নতুন। আগে তো কোনো সময় বেজা এরকম হয়নি। তো মানে এইটাও তো শিখতেছে এখন। এখন এটা শিখতে শিখতে কি হচ্ছে যে মানে ও পরে দেখো না এটা ভুলে গেলাম, আর এটা মানে কিছু মানে বের করলো, ও আচ্ছা না ও আগেরটা ওটা রং হয়ে গেছে, না এটা ঠিক করতে হবে, ওটা আসলে দেশের ক্ষতি হবে, ওই জিনিসটা ঠিক হবে না, আমাদের আবার ঠিক করতে হবে। তখন কি মানে ইনভেস্টারের সাথে লাগতেছে যে ইনভেস্টারের একটা আশা দিয়ে মানে ঢুকছে, তখন একটা জিনিস আপনি উইথড্র করবেন, অবশ্যই ইনভেস্টর বলবে এটা তো ফেয়ার না, এটা তো খারাপ করছে। তো এটা এটা রাইট, একদম ডিপলি এটা চিন্তা করে কাজটা করার উচিত, যে ভাইকে ফুল ক্লিয়ার করেন। যদি মানে ফুল ক্ল্যারিটির জন্য আমাদের মানে ইনভেস্টরের যদি কোয়েশ্চেন লাগে, আমরা মানে ওটাও দিতে পারি কি বা আমাদের এইগুলা কোয়েশ্চেন আছে, আপনি আপনার ডকুমেন্টে মেক শিওর করেন যে এটা আনসার করবে। এখন ফর এক্সাম্পল লেবার ল মানে ভার্বালি আমাদেরকে বলা হচ্ছে বা একটা মানে চিঠিতে বলছে যে লেবার ল ব্যবসা মতো হবে। এখন আসলে মানে ওরা আসলে ব্রেন স্টর্ম করছে নাকি ব্যবসা মতো হবে, নাকি আমাদের বাংলাদেশ লেবার ল মতো হবে। তো এটাও একটা চিন্তার ব্যাপার আছে যে মানে আসলে কি করবে ওখানে, মানে ইউনিয়ন হবে কি হবে না, এইগুলা তো রুলস এন্ড রেগুলেশন আমাদের তো মানে একটা ডকুমেন্টে লাগবে। ভার্বালি আছে ঠিক আছে, বা একটা বললো যে ব্যবসা মতো হবে, তো ঠিক আছে ব্যবসা মতো অ্যাটলিস্ট তো মানে ডকুমেন্টও থাকা উচিত। আমরা যদি কাউকে নিয়োগ দেই, ইভেন্চুয়ালি যদি কাউকে হায়ার করি একটা ইন্ডাস্ট্রি করার সময়, তো আমরা অন হোয়াট বেসিস কি লিখবো ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে, কি কি সুবিধা মানে পাবা কি পাবা না, একটা তো মানে এইসব গুলো তো লেবার ল হয়। ইস্পাত শিল্পের প্রসার আমরা দেখি বহির্বিশ্বে। কোভিড পরবর্তী সময়ে বৈশ্বিক বাস্তবতায় বিদেশি বিনিয়োগকারীদের এদেশে তাদের বিনিয়োগের আগ্রহের খবর দেখাচ্ছেন। আপনারা স্বনামধন্য দেশীয় বিনিয়োগকারীরাও অর্থনৈতিক জোনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন। কেমন প্রতিযোগিতা আশা করছেন এক্ষেত্রে? বাংলাদেশের অপরচুনিটি অনেক আছে, হিউজ অপরচুনিটি। আমাদের মানে যেটা আমাদের দেশের স্ট্রেংথ আছে, এটা ওয়ার্ক ফোর্সে একটা অনেক বড় স্ট্রেংথ আছে, প্লাস কম্বাইন্ড উইথ অ্যান ইনফ্রাস্ট্রাকচার লাইক বেজা, এটা খুবই মারাত্মক কম্বিনেশন। এটা মানে বাংলাদেশকে একদম একদম মানে স্কাই হাই নিয়ে যেতে পারবে। কিন্তু এটার জন্য মানে যেটা বললাম যে সিস্টেম পলিসি একদম স্ট্রিমলাইন করতে হবে। আরেকটা জিনিস কোথায় মানে একটু সমস্যা হচ্ছে যে মানে সে মানে এই যে বেজার জন্য আপনি এতগুলা যে মানে ভালো ইনসেন্টিভ এইসব গুলা মানে মানে হাইলাইট করছেন, কিন্তু আমাদের প্যারালালি বাংলাদেশের ইকোনমিকে উঠানোর জন্য আপনাকে যে এক্সিস্টিং আছে, যে আউটসাইড বেজার এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, এত ওটা দিয়ে তো এখন দেশ চলতেছে। তো ওটাও মানে ট্যাক্সেশন পলিসি, ওটাও যে মানে যে সিস্টেম দেন এই যে গভর্নেন্স এন্ড ইজ অফ ডুইং বিজনেস, ওখানেও ইমপ্রুভ করতে হবে। এখন এখন সমস্যা কি হচ্ছে, বেজা এন্ড নন বেজার দ্য ডিফারেন্স অনেক বেশি, এত বেশি ডিফারেন্স যে আপনি মানে ইন্ডাস্ট্রি গুলো যে বেজাতে হবে, তো মানে এটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কিভাবে কম্পিট করবে। তো আপনাকে তো একটা একটা তো সার্টেন লেভেল প্লেইং ফিল্ডও রাখতে হবে, এটাও তো একটা ইম্পর্টেন্ট। অফকোর্স বেজাতে এক্সট্রা ইনসেন্টিভ দিতে হবে, আদারওয়াইজ কেন ফরেন ইনভেস্টর আসবে, কেন ডোমেস্টিক ইনভেস্টর যাবে, এক্সট্রা ইনসেন্টিভ থাকবে। কিন্তু এরকম নাই যে মানে একজন ওই 100 লেভেলে ইনসেন্টিভ পাচ্ছে, বাকি যে নন বেজ আছে ওটা 1 নম্বরে রয়ে গেছে। আপনি 80-20 ডিফারেন্স রাখেন, 90-10 ডিফারেন্স রাখেন, 70-30 ডিফারেন্স রাখেন, বাট ডিফারেন্স এত বেশি হবে না। তো মানে ওই দিকেও কাজ করতে হবে যে মানে ওভারঅল কিভাবে স্ট্রিমলাইন করবেন। বিকজ আপনি একজন যদি কেউ বেজাতে ইন্ডাস্ট্রি করে আর ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে মেরে দিবে, এটা তো ফেয়ার না। ওখানে তো এমপ্লয়মেন্ট আছে, ওখানে তো মানে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে। তো এটাও একটা চিন্তা করে ব্যালেন্স রাখতে হবে। আর ফ্রম ফরেন ইনভেস্টার্স পার্সপেক্টিভ, ওয়ান্স আপনি যেটা আমি বললাম, আপনি আগে থেকে জাস্ট টাকা চাইলে আপনি ওই ইনভেস্ট করবেন মানে ডেভেলপমেন্টের জন্য, ওইটা ঠিক না। আপনি ডেভেলপমেন্ট পুরো করেন, আপনি আপনি ডিস্যালিনেশন প্লান্ট বানাই দেন, আপনি পুরো এই যে পাওয়ার সিস্টেম মানে রেডি করেন, গ্যাস সিস্টেম রেডি করেন, সব রোড বানাই দেন, সব আপনার লিজ গেল কি গেল না ওটা পরের কথা হবে। আপনি চাইনা এক্সাম্পল দেখেন, এতগুলা বড় বড় পোর্ট, বড় বড় এই যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি বানাই দিচ্ছে, যখন বানাইছে তখন কেউ ছিল না ওখানে, খালি ছিল। বাট যখন ফ্যাসিলিটি হবে তখন তো লোক আসবে অটোমেটিক। তো এখন আপনি যেটা দেখতেছেন, আমরা আসতেছি, আমরা মানে এই পেন এর থ্রু যাচ্ছি, আমরা যাচ্ছি, আমরা কিন্তু আবার মানে আমাদেরকে বেচা বলতে টাকা, এখন আপনি ব্যালেন্স টাকা দেন। আমরা বলতেছি আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই, আমরা কিসের জন্য ব্যালেন্স টাকা দিব, ইটস নট ফেয়ার। আপনি শেষ করেন, হ্যান্ড ওভার আমাকে ঠিক মতো করবেন, তখন আমরা ব্যালেন্স টাকা দিব। এইগুলা তর্ক হওয়া উচিত না, এটা রং, দিস ইজ রং।
আপনি সব রেডি করেন, ভাই লাস্টে টাকা দেন, আমরা তো কোনো জায়গায় পাড়ায় যাচ্ছি না, আমরা তো এখানেই আছি, আমরা কেন টাকা দিব? দিব অবশ্যই। তো দ্যাট ইজ মাই পয়েন্ট, যে মানে ইনফ্রাস্ট্রাকচার পুরো আগে থেকে রেডি করে দেন। শেষ প্রশ্ন, করোনা সহ নানান সমস্যা মোকাবেলা করে আমরা কতটা আশাবাদী আগের অর্থনীতিতে ফিরে যাবার ক্ষেত্রে? আমরা খুবই কনফিডেন্ট যে মানে বাংলাদেশ পোস্ট প্যান্ডেমিক মানে যে ইকোনমি যেভাবে আমরা দেখতেছি এখন গ্রোথ, আমরা আশা করি যে আগামী ওই 5-6 মাসের মধ্যে আমাদের মানে প্রি প্যান্ডেমিক লেভেলে চলে যাওয়ার উচিত, আমরা চলে যাব অবশ্যই। বাট অফকোর্স যেটা আপনি গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আমাদের অ্যাকচুয়ালি তো গ্রোথ আছে। ইটস জাস্ট দ্যাট আমাদের স্টিল ইন্ডাস্ট্রি একটু মানে মানে কন্ট্রাক্ট করছে, কিন্তু আবার গ্রো হচ্ছে, এটা মানে এটা কোনো ডাউট নাই। আর এই গ্রোথের জন্য মানে ফ্রম আমাদের পার্সপেক্টিভে আমরা কন্টিনিউসলি আমরা এই, মানে ইনভেস্ট করে যাচ্ছি, আমরা নতুন মানে প্রজেক্ট করছি, আমরা মানে সবসময় আমাদের আমাদের কোম্পানির মধ্যে সবসময় মানে ডেভেলপমেন্ট থাকে। আমরা চাই যে এই গ্রোথের সাথে আমরাও গ্রো করব। মানে এই এখন এখন সময় চলে আসছে মানে চিন্তা করা যে ভাই আমাদের জন্য যে মানে আমরা এখন নতুন কি ইনভেস্ট করবো। অলরেডি মানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল যেটা পজ হয়ে গেছিল, মানে প্যান্ডেমিকের সময় আমাদের কাজ স্টার্ট হয়ে গেছিল। তো এখন আমরা আবার ওই সবগুলো কাজ আবার মানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো এখন যখন ট্রাভেলিং গুলো ইজি হচ্ছে, তখন এখন বিদেশ থেকে মানে আমাদের ওই মানে আসতেছে মিটিং করতে, কি কোনো মানে মানে নতুন কি করব, কি মানে কিভাবে ডেভেলপ করবো, এইসব গুলো শুরু হয়ে গেছে। As আস্তে আস্তে যখন এটা বাড়বে, তখন আপনি দেখবেন অ্যাডভান্স এই যে মানে ট্রাভেলিং গুলো শুরু হয়ে যায়। আর এই মানে গভর্নমেন্ট স্পেন্ডিং যদি মানে কনসিস্টেন্ট থাকে, আর একটু মানে ট্যাক্সেশনের যে আমাদের ইন্ডাস্ট্রি যে মানে সমস্যা আছে, এগুলো একটু রিফান্ড গুলা দিয়ে আমাদের একটু সুবিধা করে, মানে এটা মানে আমি মানে খুবই পজিটিভলি দেখতেছি যে মানে জিনিসটা মানে ইনশাল্লাহ আমাদের দেশের পজিটিভ হবে। আমাদের দেশের অনেক অপরচুনিটি আছে, আমাদের দেশের সবচেয়ে বড় রিসোর্স আমাদের লোক, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। অনেক দেশ আছে জাপান মতো, যে কোনো রিসোর্সেস নাই, কিন্তু মানে কোথায় এখন ওয়ার্ল্ড নাম্বার 3 না 4, আগে তো ওয়ার্ল্ড নাম্বার 2 ইকোনমি ছিল একবার, তো এখন মানে ওয়ার্ল্ড নাম্বার 3 বা 4 মানে ইকোনমি আছে এখনো, উইদাউট এনি রিসোর্সেস। তো আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো, আমাদের অ্যাডভান্টেজ আছে পপুলেশন, আমরা এই অ্যাডভান্টেজ অবশ্যই নেব। ধন্যবাদ বিএসআরএম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন আপনাকে এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। দর্শক, সেদিন দূরে নয় যেদিন বিশ্বব্যাপী শেষ হয়ে যাবে কোভিডের তাণ্ডব। ইতিমধ্যে দেশের অর্থনীতির চাকা সচল হতে শুরু করেছে। এডিবির পূর্বাভাস বলছে চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি হবে 6.5। বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতিও তার আগের জায়গায় ফিরবে স্বরূপে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় চাইছি।